এবার ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় নৌ অভিযানের হুমকি হুতি বিদ্রোহীদের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় ফের যুদ্ধের জন্য আইডিএফ কে প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর। এবার ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এদিকে ফের উত্তাল সিরিয়া, নিহত অন্তত 180 জন। আরো জানিয়ে দিব, এবার রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো কঠিন, দাবি ট্রাম্পের। এদিকে ইউক্রেনে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত অন্তত 11 জন। এবার ন্যাটো সদস্যরা যথেষ্ট অর্থ না দিলে সুরক্ষা দেবে না ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় নৌ অভিযানের হুমকি হুতি বিদ্রোহীদের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের বাধা তুলে না নিলে ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি এ হুমকি দিয়েছেন, খবর জেরুজালেম পোস্টের। আব্দুল মালিক আল হুতি বলেছেন, যদি ইসরায়েল 4 দিনের মধ্যে গাজায় ত্রাণের অবরোধ প্রত্যাহার না করে তাহলে হুতি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। 2023 সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতিরা। তাদের দাবি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এই হামলা চালিয়েছে। তবে চলতি বছরে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরু হলে তারা হামলা বন্ধ করে। 2023 সালে নভেম্বর থেকে চালানো হামলায় হুতিরা কমপক্ষে 2টি জাহাজ ডুবিয়ে দেয়, একটি আটক করে এবং কমপক্ষে 4 জন নাবিককে হত্যা করে। এদিকে গাজায় ফের যুদ্ধের জন্য আইডিএফ কে প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক দল আইডিএফ কে গাজায় তাৎক্ষণিক যুদ্ধে ফিরে আসার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা অনুমান করছেন, যদি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের কোনো চুক্তি না হয় তাহলে ইসরায়েল প্রায় 1.5 সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধ শুরু করতে পারে। এক কর্মকর্তা বলেছেন, হামাস ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করছে, তাই অগ্রগতি করা খুবই কঠিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতে, উইটকফের পরিকল্পনায় রয়েছে জীবিত জিম্মিদের অর্ধেক মুক্তি এবং অব্যাহত চুক্তির প্রথম দিনে অর্ধেক মৃতদেহ ফেরত পাঠানো। বাকি জিম্মি এবং মৃতদেহ 42তম দিনে ফেরত পাঠানো হবে, যা যুদ্ধবিরতির সেই দিন হবে। তবে কেউ কেউ দাবি করেছেন, হামাস উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করেনি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামাস উইটকফের প্রস্তাব গ্রহণও করেনি বা প্রত্যাখ্যানও করেনি। আবারও ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। ইউক্রেনে জ্বালানি অবকাঠামোয় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার স্থানীয় সময় ভোরে ইউক্রেনে জ্বালানি অবকাঠামোয় এই হামলা চালায় রাশিয়া। ঝুঁকিপূর্ণ স্থাপনায় মস্কো ও কিয়েভের পাল্টাপাল্টি হামলা বন্ধে ইউক্রেন এবং এর ইউরোপীয় মিত্রদের প্রস্তাবের কয়েকদিনের মাথায় রাশিয়া এই হামলা চালালো। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া অন্তত 70টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 200টি ড্রোন হামলা চালিয়েছে। পূর্বের খার্কিভ থেকে পশ্চিমের টার্নোপিল পর্যন্ত জ্বালানি অবকাঠামোগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার হামলায় 4 জন শিশুসহ অন্তত 18 জন আহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়ার হামলা প্রতিহত করতে প্রথমবারের মতো ফ্রান্সের মিরাজ 2000 যুদ্ধবিমান ব্যবহার করেছে তারা। মাসখানেক আগে ফ্রান্স থেকে কিয়েভের কাছে এই যুদ্ধবিমান সরবরাহ করা হয়। ইউক্রেনের সঙ্গে তার অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের টানাপোড়েন সম্পর্ক চলার মধ্যে রাশিয়া এই ব্যাপক আক্রমণের ঘটনা ঘটল। এদিকে বিমান হামলা বন্ধে রাশিয়াকে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফরাসি বার্তা সংস্থা এএফপিতে বলা হয়, ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে রাতের বেলা রাশিয়ার বড় ধরনের হামলার পর জেলেনস্কি শুক্রবার বিমান হামলা বন্ধে মস্কোকে আবারও একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন। সূত্র সিএনএন এর।
এদিকে ফের উত্তাল সিরিয়া, নিহত অন্তত 180 জন। সিরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় বর্তমান ইসলামপন্থী অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সমর্থকদের তীব্র সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত 180 জন নিহত হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে কারফিউ ঘোষণা করা হয়েছে। খবর রয়টার্সের। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন গত জানুয়ারিতে। তবে ক্ষমতা দখল করার পর চলমান এই বিদ্রোহকেই এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সারা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত সংখ্যালঘু আলাউইত অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চলমান 2 দিনের সংঘাতেই 180 জনেরও বেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আলাউইত শহরের আল মুক্তারিয়ার 2 ডজন পুরুষ বাসিন্দাও আছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও 2 আলাউইত অধিকার কর্মী অঞ্চলের স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানিয়েছেন এই তথ্য। সংঘাত সংক্রান্ত বিষয় নিয়ে সারা বলেছেন, ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের শেষ দমন ও তাদের বিচারের আওতায় আনতে সরকারি বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা বেসামরিকদের উপর আক্রমণ করছে তাদের জবাবদিহিতার আওতায় আনারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এবার রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো কঠিন, দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার কাছে মনে হচ্ছে শান্তি আলোচনায় মধ্যস্থতার ক্ষেত্রে রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন। ওভাল অফিসে শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিয়েভের চেয়ে মস্কোকে সামলানোই বেশি সহজ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে ভালো কাজ করছে। এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়টি শক্তভাবে বিবেচনা করছেন তিনি। অন্যদিকে মহাকাশ প্রযুক্তি কোম্পানি মাস্কার বিবিসি ভেরিফাইকে জানিয়েছে, কিছু ভূ উপগ্রহ চিত্রে ইউক্রেনের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করেছে দেশটি। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বাকবিতণ্ডার পর এ সিদ্ধান্ত এসেছিল যুক্তরাষ্ট্রের দিক থেকে। এর জের ধরে এ সপ্তাহে ট্রাম্প সকল ধরনের সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করেন। এদিকে ইউক্রেনে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত অন্তত 11 জন। ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলের দেপ্রোপিলিয়াস শহরে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত 11 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 30 জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার এই তথ্য জানিয়েছে বিবিসি। দেশটির আঞ্চলিক পরিষেবা জানিয়েছে, শুক্রবার ভোরে চালানো হামলায় 8টি আবাসিক ভবন এবং প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ান বাহিনীর চালানো হামলায় ইউক্রেনে 5 জন নিহত হয়। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 3 বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন নেতারা। এছাড়া আগামী সপ্তাহে ট্রাম্পের সিনিয়র কর্মকর্তাদের একটি দল সৌদি আরবে গিয়ে জেলেনস্কির টিমের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি আশা করছেন আলোচনা অর্থবহ হবে। শুক্রবার তিনি বলেছেন, তার দেশ যত দ্রুত সম্ভব শান্তির জন্য প্রস্তুত। তিনি একই সঙ্গে এটি অর্জনে সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব করেছেন। এবার ন্যাটো সদস্যরা যথেষ্ট অর্থ না দিলে সুরক্ষা দেবে না ট্রাম্প। ফ্রান্স সহ কয়েকটি দেশ সংকটের মুহূর্তে যুক্তরাষ্ট্রকে রক্ষা করবে কিনা এমন প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদের রক্ষা করতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনের মিত্রদের সুরক্ষায় তার ইচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, নিজের প্রতিরক্ষায় ন্যাটো সদস্যরা যদি যথেষ্ট অর্থ ব্যয় না করে তবে তিনি তাদের সুরক্ষা দেবেন না। ওয়াশিংটনে ওভাল অফিসের সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা সাধারণ বোধের বিষয়, তাই না? ট্রাম্প আরো বলেন, তারা যদি অর্থ না দেয় আমি তাদের সুরক্ষা দিতে যাব না। আমি তাদের সুরক্ষা দিতে যাব না। ট্রাম্প বলেন, তিনি বছরের পর বছর এই দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছেন এবং আগের মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ন্যাটো মিত্রদের তিনি এটা জানিয়েছিলেন। এই প্রচেষ্টার কারণে 75 বছরের পুরনো ট্রান্স আটলান্টিক জোটের অন্য সদস্যরাও আরো বেশি ব্যয় করতে উৎসাহিত হয়েছেন।
তবে এখনো তা যথেষ্ট নয়, তাদের আরও অর্থ ব্যয় করতে হবে। ন্যাটো জোটের কেন্দ্রবিন্দুতে একটি পারস্পরিক সহায়তার ধারা রয়েছে। মিত্র ভূখণ্ডে সোভিয়েত আক্রমণের ঝুঁকি মোকাবেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে 1949 সালে গঠিত হয়েছিল এ জোট। এদিকে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তীব্র বাকবিতণ্ডার কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে বড় পরিসরে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পরই মূলত ইউক্রেনের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র। আর এরপর বৃহস্পতিবার ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া ৬৭টি ক্ষেপণাস্ত্র ও ১৯৪টি ড্রোনের মধ্যে ৩৪টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ১০০টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া এই হামলায় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ শক্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং খার্কিভ ও পোলতাভায় শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ নিয়ে শুক্রবার ট্রাম্প বলেছেন, রাশিয়া এখন ইউক্রেনে ব্যাপক হামলা চালাচ্ছে, তাই আমি রাশিয়ার বিরুদ্ধে বৃহৎ পরিসরের ব্যাংকিং নিষেধাজ্ঞা, বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের কথা বিবেচনা করছি, যতক্ষণ না একটি যুদ্ধবিরতি ও চূড়ান্ত শান্তি চুক্তি হয়। এ সময় তিনি দেশ দুটির নেতাদের উদ্দেশ্যে বলেন, রাশিয়া ও ইউক্রেন এখনই আলোচনার টেবিলে বসুন। দেরি হওয়ার আগেই ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এলো যখন ইউক্রেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।